তোমার বিপদের সময় কেউ পাশে এসে না দাঁড়ালে, সাহায্য না করলে রাগ করো না। কারণ কেউই তোমার সাহায্যের জন্য দায়িত্ব নিয়ে রাখে নাই। তোমার কঠিন পরিস্থিতির সময় যখন কেউ বুঝেও না বোঝার ভান ধরে থাকে, তাদের দোষ দিও না। কারণ কেউ তোমাকে বোঝার জন্য মানুষ হয়ে জন্মায়নি। তুমি আলাদা। বন্ধুত্ব করা যায় না বলে হিংসা করো না। তোমার জীবনের পথে ভালো পরিবার, ভালো বন্ধু, সহকর্মী থাকতে পারে, আর নাও থাকতে পারে। মাঝপথেই ছেড়ে যেতেও পারে। মূল বিষয় হচ্ছে নিজের গন্তব্য পর্যন্ত নিজেকে পৌঁছানো। যত্ন নেওয়ার মানুষ পেলে তাদের যত্ন গ্রহণ করো। কেউ কি নেই? তাহলে নিজেকে নিজে যত্ন নাও। ভালোবাসার মানুষ থাকলে তার ভালোবাসা গ্রহণ করো। ভালোবাসে না? তাহলে ক্ষমা করে দাও। একজনের হৃদয়ের অন্তর্মহলে কখন জায়গা করে নেবে সেটা তুমিও বলতে পারবে না। এক পক্ষ যতটুকু থাকতে দেবে ততটুকুই তোমাকে থাকতে হবে। সন্তুষ্ট অসন্তুষ্ট হওয়া তোমার বিষয় কাজ। কেউ তোমার অনুভূতিকে জিজ্ঞেস করতে আসবে না। আসসালামু আলাইকুম। আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শীতে আমি তো একদম জমে গিয়েছি। আর শীতকে যে আমি কি পরিমাণে ভয় পাই সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এদিকে সূর্যি মামা এত পরিমাণে তার ভাগ্নে ভাগ্নিদের উপরে অভিমান করেছে, তার তো আর মোটামুটি কোনো দেখা সাক্ষাৎ নেই। যেহেতু এখন একজন বিবাহিত নারী আমি, আর জমে গেলে কি হবে, কাজ তো করতেই হবে। তো সকাল থেকে কিন্তু সংসারের অনেক কাজ আমি গুছিয়ে নিয়েছি, তারপরে বেলকনিতে গিয়ে একটু চা খেলাম। তো আমার ওই যে পিটুনিয়া গাছটাতে কি পরিমাণে ফুল ফুটেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আর সেখানে দাঁড়িয়ে আমি একটু চা খেলাম। তবে আমি অতটা চা পাগল না, কিন্তু সকাল থেকে আমার একটু মাথা ব্যথা করছিল। তো একটু মশলা চা করেছিলাম আমার জন্য, তো সেটা আমি একটু বেলকনিতে দাঁড়িয়ে খেয়ে নিলাম। আর বাইরে তো আমার আব্বাজান সহ তার বন্ধুরা সবাই মানে র্যাকেট খেলছে, সেটাও একটু আপনারা হালকা পাতলা দেখতে পেয়েছেন। তো যাই হোক, অলরেডি কিন্তু আমি দুপুরে রান্না করেছি, তারপরে সংসারের যে কাজগুলো থাকে সকাল থেকে সব কাজই কিন্তু গুছিয়ে নিয়েছি। তবে ঘুম থেকে উঠেছিলাম ৯টার পরে। আর এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কাজ নিয়ে মানে কাজে লেগে পড়েছি। তো যেহেতু আমি অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি, তারপরে যে পরিমাণে শীত, আর ইচ্ছা করছিল না যে ক্যামেরাটা অন করে ওইভাবে সংসারের কাজগুলো আমি ক্যাপচার করি। যাই হোক, রান্নাসহ সব কাজই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো আজকে এই যে আমার আব্বাজানের রুমে যে সোফাটা থাকে সেটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। আর এটা আমি যেভাবে প্রতি মাসে একবার ডিপ ক্লিন করে থাকি, তো ওইভাবে না আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয় না। সবসময় একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভাবলাম আজকে যখন এই কাজটা আমি করছি, তাহলে আমার আপুদের সাথে একটু শেয়ার করি। এক্সপার্ট আপুদের জন্য না, যে সকল আপুরা নতুন সংসার জীবনে এসেছেন, হয়তো তারা যদি আমার আজকের এই ব্লগটি দেখে থাকেন, তাহলে সেই সকল আপুদের একটু হলেও উপকারে আসবে। তো যেটা আমার স্বভাব বকবক করা, সেই বকবক তো করেই যাচ্ছি, সেই সাথে কাজও করে যাচ্ছি। তবে পানিতে আমি কি কি ব্যবহার করেছি সেটা তো বলা হয়নি, তারপরও আপুরা বুঝে গিয়েছে। গরম পানির সঙ্গে আমি কিছুটা পরিমাণে ভিম লিকুইড আর পরিমাণ মতন ভিনেগার দিয়ে নিয়েছি। তো আমার যতটুকু প্রয়োজন ছিল আমি সেভাবেই সব কিছু মিশিয়ে তারপরে ছোট্ট একটা টাওয়াল দিয়ে এটা কিন্তু ডলে ডলে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিয়েছি। তো বেশ কয়েকবার কিন্তু পানিতে টাওয়ালটা ভিজিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু এটার উপরে মানে এই সোফার উপরে আমি কোনো কভার ব্যবহার করি না, এজন্য প্রতি মাসে একবার আমি এভাবেই পরিষ্কার করে নিই। তো অনেক সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো যদি আপুদের কাছে আমার এই যে টিপসটা মানে খারাপ লেগে থাকে, আপনারা একটু ইগনোর করবেন, আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কাছে মনে হয় মানে নতুন আপুদের কাছে মনে হয় যে না এটা খুব উপকারী, মানে আমার তো বেশ উপকারে আসে, তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা এইভাবে একটু পরিষ্কার করে দেখবেন। তো আমি তো বলেছিলাম যে আজকে দুপুরে রান্নাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো কী কী রান্না করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি।
পুঁটি মাছ ভাজি করেছি, সিম দিয়ে গাজর দিয়ে একসঙ্গে ভাজি করেছি, আর এখানে একটু আমি এই যে দেশি মুরগি রান্না করেছি। এটাই হচ্ছে আমাদের মা ছেলের খাবার, আপনাদের ভাইয়ার খাবার না। সে কিন্তু পিকনিকে গেছে, আপনাদের তো বলা হয়নি শুরুতে। সকাল 7টার সময় সে বাড়ি থেকে চলে গেছে। তো সকালের খাবারটা মানে পিকনিকের ওখানেই খাওয়া দাওয়া করবে। তারা লঞ্চে করে পিকনিকে গেছে, আমি আর আমার আব্বাজানি তো বাড়িতে রয়েছি। তো এটাই ছিল আমাদের মা ছেলের খাবার। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর আব্বাজান একটুও কিন্তু রেস্ট নিইনি। আমরা মানে সঙ্গে সঙ্গেই বাইরে বেরিয়ে পড়েছি ঘোরাঘুরির উদ্দেশ্যে। শুধু আমরা দুজন না, সাথে কিন্তু আমার ভাবি বান্ধবীও আছে। তো আমরা 3 জন মিলে কিন্তু সন্ধ্যা পর্যন্ত অনেকটা মানে বাইরে ঘোরাঘুরি করেছি, অনেকটা একটু মজার সময় কাটিয়েছি। আর এটা হচ্ছে খুলনা ক্যান্টনমেন্ট, আর এখানে হচ্ছে মিনি বাণিজ্য মেলা। তো মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে, আর এই মেলাটা কিন্তু যশোর ক্যান্টনমেন্টে হচ্ছে। তবে আজকে যশোরে যাওয়ার আর সাহস আমরা করতে পারলাম না, কারণ যশোরের রাস্তায় যে পরিমাণে জ্যাম তারও একটা কারণ আছে। মাওলানা মিজানুর রহমান আজারি হুজুর মানে শুক্রবারের দিন যশোরে এসেছিলেন, আর কি বলবো, এত পরিমাণে জ্যাম ছিল যশোরের প্রত্যেকটা রাস্তায়। এজন্য আমরা আজকের ওদিকে না যেয়ে আমরা এদিকেই এসেছি। তো এই যে মেলার ভিতরে চলে এসেছি, যেহেতু একটু আমরা মানে দুপুরের পরপরই কিন্তু এসেছিলাম, তো মেলাটা অনেকটাই ফাঁকা ছিল। তবে আমরা আসার 30 মিনিটের পরেই কিন্তু মানে 30 মিনিট পর থেকে এত পরিমাণে ভিড় শুরু হয়েছিল। তো মেলাটা মানে ভিড় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু পেরেছি আমি একটু একটু ক্যাপচার করেছি। তো অত ভিড়ের মধ্যে না ফোনটা বের করে মানে ক্যাপচার করা সম্ভব হয় না। তো অনেকগুলো স্টলই আমরা ঘোরাঘুরি করেছি, আর সবচাইতে আমার পছন্দের স্টল ছিল এটা। কি বলবো, এখানের প্রত্যেকটা জিনিসই সুন্দর। আর সব মেলাতেই কিন্তু একই রকমের স্টল বসে, একই রকমের জিনিস বিক্রি হয়, এজন্য আর আমি বিস্তারিত ওইভাবে ডিটেলসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখানে যে মিররগুলো ছিল কি পরিমাণে যে সুন্দর, আর সেই পরিমাণে সুন্দর দাম ছিল, যেগুলো আমাদের সাধ্যের ভিতরে ছিল না। তো ওই যে একটু দেখেই চোখের মানে শান্তি মিটালাম। আর এখানে এই যে পাত্রটা আমার ভাবি বান্ধবী হাত দিয়ে দেখাচ্ছিল, এটা কি আমরা দুজনের কেউ জানি না। বলছিলাম এটার ভিতরে কি করে, তো আমি বললাম একটু মানে মজা করে, যখন হাজবেন্ডরা রেগে যায় তখন তাদেরকে এর ভিতরে মানে চেপে এর ভিতরে বন্দি করে রেখে দিতে হবে। তো যাই হোক, দুজনে মিলে মজা করছিলাম। আর এই যে আমি দোকানটা একটু একটু করেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখান থেকে আমি 2টা জিনিস নিয়েছি, তবে খুবই কম দামি 2টা জিনিস নিয়েছি। পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি মেলা থেকে কি কি নিয়েছি। তো যাই হোক, আপনারাও আমার সঙ্গে মেলায় একটু ঘুরতে থাকুন। তো আপনারাও আমার সঙ্গে মেলায় একটু ঘুরতে থাকুন। আর একটা কমেন্টসের বিষয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলি। আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তো সেখানে আমাকে কিছুদিন আগে একজন মানে কমেন্টস করেছে একটা ভাইয়ার আইডি থেকে। এখন সেটা ভাইয়া না আপু বুঝতে পারলাম না, লিখেছে এখানে বাটপারি করতে এসেছেন, এত বাটপারি করার কি আছে। আসলে আমি বুঝলাম না আমি বাটপারির কি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো যখন এই কমেন্টসটা আপনাদের ভাইয়াকে আমি দেখিয়েছি, সে আমাকে বলল যে তুমি ওখানে লিখে দাও যে আমি কি আপনার টাকা পয়সা ধন সম্পত্তি লুটপাট করে নিয়ে এসেছি, যে আপনি আমাকে বাটপারি করছেন, নাকি আপনার সঙ্গে আমার কোনো পূর্ব শত্রুতা আছে, যে আপনার সঙ্গে আমি কোনো বিষয় নিয়ে বাটপারি করেছি, আপনি এমন একটা মন্তব্য করেছেন। হ্যাঁ, ওই ভিডিওতে আমি কিভাবে মানে বছরে 2টা গ্যাস ব্যবহার করি। তো আমি তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে আমি হিটারে রান্না করি, আর হিটারে রান্না করলে আমার বছরে 2টা গ্যাস লাগে। তো আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা কিন্তু সবাই মানে একটু হিসাব করে সংসারে টাকা পয়সা মানে খরচ করি, যাতে করে আমাদের 2টা টাকা পয়সা একটু সেভ হয়। তো এখানে বাটপাড়ির কি আছে আমি তো বুঝলাম না। আর আমি তো খুবই সাধারণ একটা পরিবারে বসবাস করি, আহামরি দামি লাইফস্টাইল তো আপনাদের সঙ্গে শেয়ার করি না। তারপরও বুঝলাম না যে সে আমাকে অন্য কমেন্টস করতে পারতো, তো এখানে বাটপাড়ির সে কি দেখলো আমি জানি না। আর একটা ভিডিও দেখে আপনি কিভাবে একজন মানুষের মন মানসিকতা সম্পর্কে বুঝে যান, আমি তো এটাও বুঝতে পারি না। আপনি যদি আমার কয়েকটা ভিডিও দেখে তারপরে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেন, তাহলে নাই বুঝতাম যে না আপনার আমার এই বিষয়টা খারাপ লেগেছে। তো সেখান থেকে আপনি আমাকে বাটপার বলেছেন। তো বাটপার শব্দের অর্থ হয়তো আপনি ওইভাবে বোঝেন না, না হলে আপনি মানে হঠাৎ করে কাউকে বাটপার বলতে পারেন না। তো যাই হোক, কমেন্টসটা পাওয়ার পরে না আমি কিছুটা সময় চুপ করেছিলাম, যে আমি একে কিভাবে রিপ্লাই দিব আমি বুঝতে পারছি না। তো ওই বিষয়ে আরও কিছু কথা বলার আগে এখন ভিডিওর বিষয়ে একটু কথা বলে নিই। অনেকটা সময় কিন্তু মেলায় ঘোরাঘুরি করেছি, সেই সাথে তো শীতে জমেও যাচ্ছি। আর মেলায় এসেছি, মেলায়
চা খাবো না সেটা কি করে হয়, তো দুজনে মিলে একটু মালাই চা খেলাম আর আমার আব্বাজান কেক খাচ্ছিল। তো মালাই চা খাওয়ার পরে এই যে পানগুলো সাজানো দেখে এত ভালো লাগছিল কি বলবো। আর সেই সঙ্গে কিন্তু একটু লোভও হচ্ছিল। আমি কিন্তু পান খেতে পারি না, তো খুব শখ করে কিন্তু এখান থেকে একটা পান নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপরে তো এই যে এই ভাইটা যে কি পরিমাণে মানে মাইকে চিল্লায় চিল্লায় বলছিল যে এই পিঠার সাজগুলো নেওয়ার কথা, তো সেখানে আবার একটু আসলাম, সেখান থেকে একটু ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ওই যে মেলায় এসে যে কাজগুলো ঘোরাঘুরি আর সব কিছু দেখতে হবে। তো যাই হোক, এখন বাকি কথাটুকু বলি। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বসবাস করি, কম টাকায় কিভাবে যে আমাদেরকে চলতে হয় সারাটা মাস, তো বছরটা যে আমাদের কিভাবে যায় সেটা কিন্তু আমরা জানি। খুবই কম টাকায় আমাদের কিভাবে চলতে হয়। তো সেখান থেকেও কিন্তু আমরা একটু একটু করে সঞ্চয় করে থাকি। তো অনেকেই কিন্তু সেই সঞ্চয় নিয়ে অনেক ভিডিও দিয়েছেন, আর আমি তো শুধু হিটারে রান্না করে কিভাবে গ্যাস সাশ্রয় করি সেই বিষয়টাই আপনাদের সাথে তুলে ধরেছিলাম। তো যাই হোক, এই যে বছর শেষে জানুয়ারিতে যে কি পরিমাণে বাচ্চাদের পিছনে খরচ হয়, আমার তো একটা ছেলে, আর যাদের ২টা ৩টা ৪টা সন্তান আছে তাদের কথা তো মানে কি বলবো। তো আমাদের যে সন্তানদের পিছনে কি পরিমাণে টাকা ব্যয় হয়, মানে এখন তো স্কুল মানেই হচ্ছে খরচ, আর প্রতি বছরে স্কুলে ভর্তি করার সিস্টেম, এই যে এক গাদা টাকা দিয়ে আমাদেরকে প্রতি বছরে স্কুলে ভর্তি করতে হয়। আর যেহেতু আমরা তো প্রাইমারি স্কুলে আমাদের বাচ্চারা পড়ে না, তো যাদের বাচ্চারা প্রাইভেট স্কুলে পড়ে তাদের কথা আর কি বলবো। তো যাই হোক, এগুলো তো আর ওইভাবে ব্যাখ্যা দিয়ে বলার কোনো কিছুই নেই। তো আপনি যদি মনে করেন হ্যাঁ আমি ইউটিউবে এসেছি বাটপারি করতে, আর হ্যাঁ বাটপারি করে আমি এখান থেকে টাকা পয়সা ইনকাম করছি, তাহলে সেটা আপনার মন মানসিকতা। আমরা হাজারভাবে ব্যাখ্যা দিলেও আপনাদেরকে এমন মন মানসিকতা থেকে মানে ভালোভাবে ভালো মানসিকতায় ফিরিয়ে আনতে পারবো না। তো যাই হোক, অনেক বকবক তো করলাম, আর এত বকবকের মধ্যে যদি আমি কোনো কথা ভুল বলে থাকি আমার আপু ভাইয়ারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে আমরা এখন বাড়িতে চলে যাব, তো অনেকটা কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম, তো সব কিছুই ক্যামেরার মানে আড়ালেই রেখেছি, ওইভাবে আর ক্যাপচার করা হয়নি। তো আমরা ৩ জনে মিলে মেলাতে অনেকটা মানে কি বলবো একটা অন্যরকম সময় কাটিয়েছি। ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া বেশ ভালো সময় কাটিয়ে এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার কিছুটা অংশ একটু ক্যাপচার করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরই মধ্যে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, আর এখানে আমি, আমার আব্বাজান, আমার আম্মু বসে টেলিভিশনে মাওলানা মিজানুর রহমান আজারি হুজুরের ওয়াজ শুনছিলাম। আর হুজুর তো আমাদের যশোরে এসেছে, তবে মাহফিল ময়দানে যেতে পারিনি। তো যাই হোক, এই যে ঘরে বসে এখন হুজুরের ওয়াজটা শুনছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সকালে আপনাদের ভাইয়া পিকনিকে যাওয়ার সময় আমাকে কিছু টাকা দিয়ে বলেছিল যে তুমি আর আব্বাজান দুজনে মিলে একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসবে। তো আপনাদের ভাইয়া আর তার বন্ধু মানে আমার ভাবি বান্ধবীর হাজবেন্ড, ইনারা তো একসঙ্গেই পিকনিকে গেছে, আর আমরাও একসঙ্গে একটু বাইরে ঘোরাঘুরি করে আসলাম। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।